আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আরশিদা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সীমিত পরিসরে পালিত হচ্ছে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান, মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা। দেশে করোনায় রেকর্ড 231 জনের মৃত্যু, শনাক্ত 13,321 জন। কেন্দ্রে এসে টিকা নিলেন খালেদা জিয়া, 4 দিন বন্ধ টিকা কার্যক্রম। মিলছে না ট্রেনের টিকিট, মহাসড়কের যানজটে বাসের শিডিউল বিপর্যয়, লঞ্চে উপচে পড়া ভিড়, ঈদযাত্রায় যাত্রীদের দুর্ভোগ চরম। শেষ মুহূর্তে জমজমাট রাজধানীর পশুহাট, ছোট গরুর বিক্রি বাড়লেও বড় গরুতে আগ্রহ কম ক্রেতার, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। শুরুতেই পবিত্র হজ প্রসঙ্গ। আজ পবিত্র হজ, লাখ লাখ নয়, করোনা মহামারীর দ্বিতীয় হজে এবার সীমিত পরিসরে 60,000 হজ যাত্রী পালন করছেন পবিত্র হজ ব্রত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। দুপুরে আরাফাতের ময়দান সংলগ্ন মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডাক্তার বান্দার বিন আব্দুল আজিজ বালিলা। মোনাজাতে করোনা থেকে মুক্তি ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। মহামারীর কারণে এবারও মাস্ক আর শারীরিক দূরত্বের নিয়ম মেনে পালন করা হয় হজের নানা আনুষ্ঠানিকতা। প্রত্যেক হাজির করোনার টিকা নেওয়া ছিল বাধ্যতামূলক। মোবালিক করিম জানাচ্ছেন বিস্তারিত। মহামারীকালে দ্বিতীয় বছরের মতো সীমিত পরিসরে সৌদি আরবে হজ পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মাস্ক আর শারীরিক দূরত্বের নিয়মের সঙ্গে এবার রয়েছে করোনা ভাইরাসের টিকা নেয়ার বাধ্যবাধকতা। তবে তাতেও কমতি নেই কোনো আয়োজনে। এবারের হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে শনিবার। হজের সুযোগ পাওয়া সৌদিতে থাকা বিশ্বের 150টি দেশের 60,000 মুসলমান রোববার সারাদিন মিনায় ইবাদত বন্দগীতে কাটান। সোমবার ফজর নামাজ আদায় শেষে মিনা থেকে তারা পৌঁছান আরাফাতের ময়দানে। শুরু হয় হজের মূল আনুষ্ঠানিকতা। বিদায় হজের স্মৃতি বিজড়িত এ ময়দান প্রকম্পিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে। আরাফাতের ময়দান সংলগ্ন মসজিদের নামিরা থেকে হজের খুতবা দেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর বান্দার বিন আব্দুল আজিজ বালিলা। এবারও খুতবা বাংলা সহ 10টি ভাষায় অনুবাদের ব্যবস্থা ছিল। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুতবা শেষে দোয়ায় বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়, মুক্তি চাওয়া হয় করোনা মহামারী থেকে। জোহর ও আসরের নামাজ এক আজানের 2 ইকামতে কসরের সঙ্গে আদায় করে সূর্যাস্তের পর হাজিদের মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায়। তারা মুজদালিফায় রাতে খোলা আকাশের নিচে অবস্থান করবেন। এ সময় প্রত্যেককে 7টি করে জীবাণুমুক্ত পাথর সরবরাহ করা হবে, যা মিনায় জামারায় শয়তানকে উদ্দেশ্য করে ছোড়া হবে। মঙ্গলবার সকালে মিনায় ফিরে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর ছুড়বেন হাজিরা। এরপর কুরবানি দিয়ে ইহরাম ত্যাগ করবেন। সবশেষ কাবা শরীফ বিদায় তাওয়াফের মধ্যে দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। মোবাল্লিক করিম, মাই টিভি। এবার করোনা ও টিকাদান প্রসঙ্গ। করোনা ভাইরাসের সংক্রমণে দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 231 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 13,321 জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু, শনাক্তের হার সবই বেড়েছে। এর আগে একদিনে সর্বোচ্চ 230 জনের মৃত্যু হয় 11 জুলাই। গত 24 ঘন্টায় 45,012 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 29.59%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 11,17,310 জন, আর মোট মৃত্যু হয়েছে 18,125 জনের। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 73 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, খুলনা বিভাগে 57 জন এবং চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 43 জন, বাকিরা অন্যান্য বিভাগের। করোনা ভাইরাসের টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে মডার্না টিকা নিলেন তিনি। টিকা নেওয়ার পর বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, ভিভিআইপি হয়েও অতি সাধারণ মানুষের মতোই কেন্দ্রে এসেই টিকা নিলেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা ভালো বলেও জানান তিনি। এসএমআরিফের রিপোর্ট। বেলা 4:45টার দিকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে এসে পৌঁছায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর। সেখানে ব্যক্তিগত গাড়িতে বসেই সাবেক এই প্রধানমন্ত্রী নিলেন মডার্নার তৈরি করোনার টিকা।
ভিভিআইপি হয়েও সাধারণ মানুষের কাতারে এসে টিকা নিলেন খালেদা জিয়া বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক। সবাই জানে যে বেগম খালেদা জিয়ার রেজিস্ট্রেশন হয়েছে এবং ওনার SMS পাঠানো হয়েছে এবং উনি ভ্যাকসিন নিতে আসবে, এটা ওনারা আজকেও সবাই জানতো। কাজেই যদি ওনাদের আগ্রহ থাকতো তাহলে ওনারা সেই ব্যবস্থা করতেন। আর আমরা মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থেই নিয়ম মেনে চলা, অর্থাৎ আইন মান্যকারী একজন নাগরিক হিসাবে উনি যেটা ভালো মনে করেছেন, অর্থাৎ এখানে এসে সাধারণ মানুষের কাতারে থেকে উনি ভ্যাকসিন নিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কথাও জানান তিনি। করোনা পরবর্তী যে জটিলতা নিয়ে উনি এবার কেয়ার হসপিটালে ভর্তি হয়েছিলেন। আপনাদের অশেষ আল্লাহর অশেষ রহমত, আপনাদের দেশবাসীর দোয়া এবং তার মাধ্যমেই উনি অনেকটা সুস্থ হয়ে তারপর দেশে আসছেন। কিন্তু ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওনার যে ডায়াবেটিস এবং ওনার পরবর্তী যে সমস্ত জটিলতা যেগুলো আগে থেকে ছিল এবং আছে, সেগুলো কিন্তু কোনো অবস্থাতেই কিছুটাই কমেনি, যেটার জন্য ওনার হার্টের বা লিভারের কিডনির বা ভালো চিকিৎসার জন্য এবার কেয়ার হসপিটাল থেকেও এবং মেডিকেল বোর্ড যেটা আছে সেটা ওনার বিদেশে সুচিকিৎসার জন্য ভালো সেন্টারে, মডার্ন ডেভেলপ সেন্টারে চিকিৎসার জন্য ওনাকে রিকমেন্ড করেছে। টিকা গ্রহণ শেষে খালেদা জিয়া সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। SM আরিফ, MyTV, ঢাকা। ঈদ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী 4 দিন করোনা টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে। আগামী শনিবার থেকে যথারীতি আবার টিকাদান শুরু হবে। এদিকে ঈদকে সামনে রেখে মানুষ ঢাকা ত্যাগ করায় নগরীর টিকা কেন্দ্রে ভিড় কমেছে। শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে টিকা গ্রহীতাদের বেশিরভাগই প্রবাসী। এছাড়া বিদেশ পড়ুয়া শিক্ষার্থী ও দেশে কর্মরত বিদেশিরা টিকা নিচ্ছেন। টিকা নিতে পেরে সবার মুখেই স্বস্তির হাসি। এবারে ঈদ যাত্রার খবর। মিলছে না ট্রেনের টিকিট, আর মহাসড়কের যানজটে বাসের শিডিউল বিপর্যয়। টার্মিনালে যাত্রীদের অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। অন্যদিকে করোনার ঝুঁকি, এসব অসহনীয় দুর্ভোগ মাথায় নিয়েও ঈদ যাত্রায় মরিয়া সবাই। তবে যত কষ্টই হোক আপনজনদের সাথে ঈদ উদযাপনে ছুটছেন তারা। ডেনিড্রং জানাচ্ছেন বিস্তারিত। টিকিট না পেয়ে চোরাপথে ট্রেনে উঠে ধরা পড়ে এসব যাত্রীকে গুনতে হয়েছে জরিমানা। টিকিট ছাড়া প্ল্যাটফর্মেই ঢোকা নিষেধ। স্বাস্থ্যবিধির বিষয়েও খুবই কড়াকড়ি কমলাপুর রেল স্টেশনে। অর্ধেক যাত্রী নিয়ে চলা আন্তনগর ট্রেনের টিকিট অনলাইনে কাটতে পারেননি অসংখ্য মানুষ। তাই মেল বা লোকাল ট্রেনের টিকিট কাউন্টারে উপচে পড়া ভিড়। অনলাইনে টিকিট না পেয়ে এখানে আসছি। আমরা অনলাইনে টিকিট করতে পারি নাই, এখন আমরা যে কষ্টে লোকাল ট্রেনে যাওয়ার জন্য এখানে দাঁড়াইছি আর কি। অনলাইনে অনেক চেষ্টা করছি, কোনো টিকিট নাই। ভিড়ের জন্য আর ভিড়ে দাঁড়াইলাম না, ইচ্ছা করতেছে এবার ঈদে আর বাড়ি যাব না। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে টিকিট শেষ হয়ে যাওয়ার পর কোনোভাবেই আর সুযোগ নেই ট্রেনে ওঠার। টিকিট না পেলে বিকল্প পথে যাত্রীদের যাওয়ার পরামর্শ তাদের। টিকিট বিক্রি শেষ হওয়ার পরে আর কোনো অপশন নেই, ওনাদের অন্য কোনো ওয়েতে বাড়ি যেতে হবে অথবা ঘরে থাকতে হবে। আমরা মূলত আসলে এই অর্ধেক আসন এবং অনলাইনের টিকিট দেওয়ার আরেকটা ছিল, মূল লক্ষ্য ছিল যে এই মহামারীকালীন সময়ে মানুষগুলো যেন ঘরে থাকে। কিন্তু বিকল্প পথে আরও বেশি দুর্ভোগ যাত্রীদের। মহাসড়কে কিলোমিটারের পর কিলোমিটার যানজট হওয়ায় বাসে দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। যত সময় গড়াচ্ছে টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় ততই বাড়ছে। বাস ও কাউন্টারে টিকিটের জন্য দীর্ঘ অপেক্ষায় সীমাহীন কষ্ট হচ্ছে যাত্রীদের। সীমাহীন কষ্ট, অতিরিক্ত কষ্ট, আর এই যে বেশি ভাড়া নিচ্ছে আর গাড়ির যে স্বল্পতা, খুবই কষ্ট হচ্ছে। দুর্ভোগ তো হচ্ছেই, 1 ঘন্টা যাবত যেহেতু দাঁড়াই আছি। এই ওয়েটটা করাই কষ্ট হইতেছে বেশি, গরমের মধ্যে তো 1 ঘন্টা ধরে দাঁড়াই আছি না, অনেকক্ষণ। মহাসড়কে যানজট রোধ করতে না পারলে পরিস্থিতি আরও চরম হবে, এমনটাই মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। 30 কিলোমিটার জাম, এই জন্য গাড়ি আইসা পাইতেছে না, বিদায় বলছে যে বাইপাস হয়ে যাওয়ার জন্য। যে রাস্তা ময়মনসিংহ যাইতে 3 ঘন্টা লাগে, সেখানে এখন লাগে 10 থেকে 12 ঘন্টা। আপনার এখন জামটা চৌরাস্তা থেকে রেডিসন পর্যন্ত আইসা গেছে, ইন আউট 2 সাইডেই ব্লক হয়ে গেছে। এত সব দুর্ভোগ থাকার পরও বাড়ি যেতে পিছপা নন যাত্রীরা। করোনার মতো ঝুঁকির তোয়াক্কা না করে পরিবারের সাথে ঈদ কাটানোটাই এখানে মুখ্য তাদের কাছে। ড্যানিত্রং, MyTV, ঢাকা। রাজধানীর সদরঘাট হয়ে ঢাকা ছাড়ছে দক্ষিণাঞ্চলের লাখো মানুষ। স্বাস্থ্যবিধি না মেনেই লঞ্চে উঠছেন তারা। প্রতিটি লঞ্চে উপচে পড়া ভিড়। 2 শতাধিক লঞ্চে চেপে লাখো মানুষ যাচ্ছেন আপন গন্তব্যে। মাহবুব সৈকতের রিপোর্ট। এ দৃশ্য রাজধানীর সদরঘাটের।
নতুন করে সাজানো দীর্ঘ এবং সুসজ্জিত টার্মিনালের সবটাই ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। আমি সকাল 7টায় এখানে আসছি, তখন একটু প্যাসেঞ্জারের চাপ কম ছিল। আমরা কেবিন পাই না, এক সপ্তাহ কোনো কেবিন নাই। সদরঘাটে এসে লঞ্চ নোঙর করার পরপরই কার আগে কে উঠবে তাই নিয়ে এমন তাড়াহুড়ো ছিল অধিকাংশ যাত্রীর মধ্যে। যে কোনো কষ্ট হলে আমার বাবা মার কাছে যেতে হবে। তো অনেকেই মাস্ক পরছে, অনেকেই পরে নাই। প্রত্যেকটি নৌযানের অভ্যন্তর ছিল এমন কানায় কানায় পূর্ণ। বরিশালে কোরবানি দিতে যাচ্ছে বাবা মায়ের জন্য ইফতার আনতে। না, যদি কোনো সমস্যা যেভাবে কষ্ট করে তো আসতে হবে এই চাকরির ক্ষেত্রে। ঝুঁকি জেনেও স্বজনদের সাথে দিনটি ভাগাভাগি করতে পরিবার সমেতই ছুটেছেন বেশিরভাগ যাত্রী। কখনো তো গ্রামে যাওয়া হয় না, আমরা আসলে ঢাকাতেই প্রতি বছর ঈদ করি। এই বছর ফার্স্ট আর কি কুরবানিটা বরিশালে যায়। যাচ্ছি, গ্রামের বাড়িতে থাকি, 1 বছর পর ছুটি পেলাম, সেই উপলক্ষে। সীমিত সংখ্যক যাত্রী পরিবহনের শর্ত না মানলেও বাড়তি ভাড়া ঠিকই গুনতে হয়েছে যাত্রীদের। ভাড়ার অবস্থা আগে 300 টাকা নিত, যেইভাবে যাত্রী যায় তো এখন 500 টাকা নাই, একই অবস্থা যাত্রী যায়। ভাড়া তো 500 বলে 500 করে। আগে কত নিত? আগে 300। বাজারে চলাফেরা তা তো মানুষ মানে না, ভাড়া তো বর্ধিত হারে যেটা দিচ্ছে সেই হিসাবে চলছে। নিরাপদ নৌ ভ্রমণে কর্তৃপক্ষের পক্ষ থেকে গৃহীত ব্যবস্থা তুলে ধরেন বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক। ঢাকা নদীবন্দর থেকে 42টা নৌপথে আজকে টোটাল সংখ্যা হবে আজকে 110-এর মতো। আমাদের পরিদর্শন টিম আছে এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করতেছে। এই চিত্রই বলে দিচ্ছে স্বাস্থ্যবিধি কতটা রক্ষা করা যাচ্ছে। তবুও দেশবাসীর মতো আমাদেরও প্রত্যাশা, ঘরফেরা এই মানুষগুলোর যাত্রা হোক নিরাপদ, স্ব কর্মক্ষেত্রে ফিরে আসুক তারা প্রত্যেকে সুস্থতার সাথে, আর সকলের আরও একটু সচেতনতায় কেটে যাক মহামারীর সংকট। মাহবুব সৈকত, মাই টিভি, সদরঘাট, ঢাকা। এবারে গরুর হাটের খবর। শেষ মুহূর্তের বেচাকেনায় জমে উঠেছে রাজধানীর পশুর হাট। ছোট আকারের গরুর বিক্রি বাড়লেও ক্রেতার আগ্রহ কম বড় গরুর দিকে। এদিকে স্বাস্থ্যবিধি না মানায় গাবতলী স্থায়ী হাট কর্তৃপক্ষকে 10 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। হাটের স্বাস্থ্যবিধি মানা না হলে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। রাকিব হাসানের রিপোর্ট। একদিন পরেই ঈদুল আজহা, এরই মধ্যে জমে উঠেছে রাজধানীর কুরবানির পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটে বিপুল সংখ্যক গরু নিয়ে এসেছেন ব্যাপারী ও খামারিরা। তবে ক্রেতা কম থাকায় অনেকটাই হতাশ তারা। বেচা কেনার গতি খুব একটা বেশি ভালো না। তারপরে গরু আনছি 30টা, বেচা কিনে পর্যন্ত 4টা করছি। বাজার তো তেমন সুবিধা মনে হচ্ছে না, কোনো ক্রেতা নেই, বড় গরুর কোনো ক্রেতা পাচ্ছি না আমি। আমার এই গরুটার দাম হচ্ছিল আমাদের যশোরে 12 লাখ টাকা। এখন মনে করেন যে গাবতলী নিয়ে আসি, গরুর মনে করেন কেউ এসে বলতেছে না যে গরুটার দাম কত। 5,40,000 টাকা দাম আসে। এই গরু এখন পর্যন্ত কোনো দামই হয় নাই। ক্রেতাদের মূল আকর্ষণ ছোট আকারের গরু, স্বাদ আর সাধ্যের সমন্বয় করতে পেরে খুশি তারা। এই যে আমি এটা কিনলাম 1,21,000 টাকা দিয়ে, মোটামুটি রিজনেবল। মোটামুটি খারাপ না, ভালোই আছে। এবার শুরু থেকে হাটে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কঠোর নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। গাবতলী হাট পরিদর্শনে এসে ক্ষোভ প্রকাশ করেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তোমরা তো আমার সাথে সিটি কর্পোরেশনে গিয়েছো, তোমরা এখানে বলেছো যে আমরা ওয়ান ওয়ে করব, একদিক দিয়ে ঢুকবে একদিক দিয়ে বের হবে। আমরা ইজারাদার দায়িত্ব নিচ্ছি যে আমরা সবাইকে মাস্ক পরার জন্য পরিয়ে দিব। আমি তো দেখছি না মেনটেন হয় না এখানে, এটা গাবতলী হাটে এটা একবারেই মেনটেন হয় নাই। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাউন্টার বন্ধ সহ 10 লক্ষ টাকা জরিমানা করা হয় হাট কর্তৃপক্ষকে। অনিয়মের কারণে দণ্ডবিধিতে তারা যেহেতু বিভিন্ন ধরনের স্বাস্থ্য নিয়মগুলো মানছে না, প্রতিপালন করছে না, এবং আদার যে সংক্রমণ ব্যাধির যে নিয়মগুলো আছে, আমরা 10 লাখ টাকার মতো জরিমানা করব। রাজধানীর 300 ফুট সংলগ্ন খিলক্ষেত হাটে সব ধরনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করার কথা জানান ইজারাদার। স্বাস্থ্যবিধি রক্ষার্থে হ্যান্ড স্যানিটারিং, হাত ধোয়ার, সাবান, মাস্ক, সেই জিনিসগুলি কিন্তু আমরা মানবার চেষ্টা করতেছি এবং মানুষদের বুঝাইতেছি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ঈদুল আজহার পশুর চামড়া কিনতে প্রস্তুত ট্যানারি মালিকরা। এবার গরু, ছাগল, মহিষ সহ 80 লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জানান, সরকার নির্ধারিত মূল্যেই এবার চামড়া কেনা হবে। পশু জবাইয়ের পরপরই চামড়ায় লবণ দেওয়ার আহ্বান জানান ট্যানারি মালিকরা। এস এম খোরশেদ আলমের রিপোর্ট।
ট্যানারি ব্যবসায়ীদের চামড়া সংগ্রহের সবচেয়ে বড় সময় ঈদুল আজহা তথা কুরবানির ঈদ। বছরের 60% চামড়া এ সময় সংগৃহীত হয়। এরই মধ্যেই চামড়ার সংগ্রহে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন ট্যানারি মালিকরা। আমাদের হাতে কোনো টাকা নাই, ব্যাংক আর সময় নেই। যদি ব্যাংক সুযোগ সুবিধা দেয়, রাষ্ট্র সুযোগ সুবিধা দেয়, আমরা চামড়া কিনব। চামড়াটা আমাদের প্রাণ। এই ট্যানারি মালিকরা এই চামড়া দিয়ে ট্যানারির মালিক হয়েছে। আমরা কিন্তু চামড়া নষ্ট হতে দেব না। চামড়া অবশ্যই আমরা কালেক্ট করব, কারণ আমাদের ব্যবসায় এই ব্যবসা দিয়ে আমরা মানে দীর্ঘ সময় আমরা অতিবাহিত করতেছি। আমরা চাইলেও তো সেটা বন্ধ করতে পারবো না। অনেক আছে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল মার্কেটে ডিমান্ড কম, বাট তারপরে কিন্তু আমরা চামড়া কিনবো, আমাদের প্রস্তুতি আছে। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 40 থেকে 45 টাকা, আর ঢাকার বাইরে 32 টাকা থেকে 37 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের নির্ধারিত মূল্যেই চামড়া কেনার কথা জানান ট্যানারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। কোরবানির সিজনে আমাদের সারা বছরের 60% চামড়া আমরা কোরবানির সংগ্রহ করে থাকি। কোরবানির চামড়ার গুণগত মানও ভালো। আমাদের ফরেন বায়াররা এই চামড়াটার প্রতি ওদেরও অগ্রিম অর্ডার থাকে। তো আমরা আশা করি এবছর গরু, ছাগল, মহিষ, ভেড়া মিলে আমরা 80 লক্ষ পিস চামড়া সংগ্রহ করব। আমাদের ট্যানারিগুলো সম্পূর্ণ প্রস্তুত। চামড়া যাতে নষ্ট না হয় সে কারণে পশু জবাইয়ের কয়েক ঘন্টার মধ্যেই চামড়ায় লবণ মাখানোর আহ্বান জানান ট্যানারি মালিকরা। প্রতি বছর প্রায় 25% চামড়া আমাদের এখানে নষ্ট হয়ে যায়। আমার উপদেশ থাকবে, আপনাদের রিকোয়েস্ট থাকবে যেন আপনারা 5 থেকে 7 কেজি লবণ কিনে নেবেন। গরু জবাইয়ের পরে, জবাই থেকে 12 ঘন্টা পরে আপনারা চেষ্টা করবেন একটু লবণ দিয়ে দিতে। চামড়া যদি একটু লবণ দেন, সেক্ষেত্রে আপনি 1-2 দিন 2-3 দিন এই চামড়াটা ফেলে রাখলে আপনার কাছে এই চামড়া নষ্ট হবে না। যদি লবণ অ্যাসুরেন্স করতে পারেন আমাদেরকে, ইনশাল্লাহ চামড়ার সঠিক দাম আপনারা পাবেন। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। এবারে দৃষ্টির আড়ালে। টানা লকডাউনে দ্রব্যমূল্যে বৃদ্ধিতে দিশেহারা নিম্নআয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তরা দারিদ্র্যের কষাঘাতের সামাজিক মর্যাদাকে উপেক্ষা করেই লাইনে দাঁড়িয়ে টিসিবির খোলা বাজারের পণ্য কিনছেন। মধ্যবিত্তের মর্যাদা রক্ষায় বিকল্প ব্যবস্থায় পণ্য বিক্রির পরামর্শ দিয়েছেন সমাজবিজ্ঞানীরা। মাই টিভি সংবাদের সাপ্তাহিক আয়োজন দৃষ্টির আড়ালের এবারের পর্ব করোনায় মধ্যবিত্তের যাপিত জীবন। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। একদিন পরই পবিত্র ঈদুল আজহা। সবাই যখন ঈদ নিয়ে ব্যস্ত, তখন কম মূল্যে চাল, ডাল, আটা, তেল জোগাড়ে টিসিবির ট্র্যাকের অপেক্ষায় রাজধানীর নিম্ন আয়ের মানুষ। দুপুর 1টা, তখনই এসে পৌঁছায়নি টিসিবির পণ্যবাহী ট্রাক। একটি এলো কিন্তু থামল না, চোখের সামনে দিয়ে ছুটল নগরীর আরেক এলাকায়। নিম্ন আয়ের মানুষের পাশাপাশি এখন মধ্যবিত্তরাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে টিসিবির খাদ্যপণ্য কিনতে। আমি ছোটোখাটো একটা জব করি, আমার যে বেতন পাই তাতে আমার সংসার চলে না। আমি এখানে 2 পয়সা কমের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি। আগে রেশনের ব্যবস্থা ছিল, এখন রেশন ব্যবস্থা নাই। আমি এখানে তেল, পেঁয়াজ, চিনি, ডাল এগুলোর জন্য আসছি। এখানে পরিস্থিতির শিকার আমরা এখানে দাঁড়াইতে হইতেছি। গাড়ি একদিনে আসলে 3 দিন আসে না। আগতরা জানান, বাস্তবতার মুখোমুখি হয়ে মর্যাদাবোধের সাথে আপোষ করেই আসেন খোলা বাজারে পণ্য কিনতে। অনেক কষ্ট করেই দাঁড়াইছি। সীমিত আয় করতো হাজবেন্ড, ওটা নিয়ে আমি ভালো ছিলাম। তো সেটা যেহেতু সারা বিশ্বই এটা হচ্ছে এখন করোনা মহামারী, তো জানি না আল্লাহ ভাগ্যে কি লিখছে। এই প্রথম চলার জন্য এখন আমরা রাস্তায় নেমে গেছি। এখন সরকার যদি পারে আমাদের বাড়ি বাড়ি যদি একটা করে কার্ড করে দেয়, 1 মাসে যদি 5 কেজি তেল দেখ, 2 কেজি ডাল দেখ, সে আমাদের একটা স্লিপ করে দেখ। করোনায় সবচেয়ে বেশি সমস্যায় নিম্ন মধ্যবিত্ত, তাই তো আত্মসম্মানের কথা ভেবে মুখে কাপড় গুজে কিনছেন টিসিবির পণ্য। এই যে দাঁড়াইছি মুখ ঢেকে, মানুষ দেখতেছে, লজ্জা পাচ্ছি, অমনি আমরা পলাই যাচ্ছি। আমি এখানে সকাল 9টা বাজে আসছি। আমার মা অফিসে গেছে চাকরি করতে, আর আমার বাবা এখন অফিস নাই আপাতত, এই জন্য সে ঘরে বসে, এই জন্য এখানে আসছি। বিশেষজ্ঞরা বলছেন, রাস্তার পাশে লাইনে দাঁড়িয়ে খাদ্যপণ্য কেনা মধ্যবিত্তদের লালিত মর্যাদা বোধে আঘাত আনার শামিল। সবারই একটা সমাজ আছে, সেই সমাজকে নিজেকে মানে আর ছোট করতে চায় না বলে সে একটা কমপ্লেক্স থেকে তারা এটাকে ঢেকে রাখে। প্রতিটি ওয়ার্ডে খাদ্যদ্রব্য বিতরণ করবে অবশ্যই সেনাবাহিনীর তত্ত্বাবধানে। তাহলে আমি মনে করি এতে কিছু পুরো না হলেও কিছু সমাধান হবে।
অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস মধ্যবিত্তের নয়, তাই তো দৃষ্টির আড়ালে থাকার চেষ্টা তাদের। এসব মানুষ বলছেন তাদের জন্য রেশনিং ব্যবস্থা সহ বিকল্প পথ ভাবতে হবে সরকারকে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ছিনতাইয়ের 50 দিন পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। ডিএমপি রমনা বিভাগ অভিযান চালিয়ে ফোনটি উদ্ধার করে। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ডিএমপির উপ পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান। 30 মে রাজধানী বিজয় সরণি এলাকায় গাড়িতে থাকা অবস্থায় পরিকল্পনামন্ত্রীর হাত থেকে তার আইফোনটি নিয়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী। এ ঘটনায় থানায় মামলা করেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবির। এইটা হচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয়ের ফোনটা, আইফোনে তো চেঞ্জ করা খুবই কঠিন। তারপরেও সে হচ্ছে আনলক করেছে এবং এটা হচ্ছে আনলকে আছে, ওপেন করেছে, করার পরে এইটা রেখে দিয়েছে এই ফোনটা। আর অন্যান্য ফোনগুলো তারা আবার রিসেল করে। তো এই সিন্ডিকেটের যে আমরা ধরা পড়লো 5 জন, এরা আরও যেখানে মোবাইলগুলো বিক্রি করে আমরা এখন তদন্তের পর্যায়ে আছে এবং তাদেরকে আইনামূলে আনার প্রক্রিয়ায় আছে। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আব্দুল মালেক নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। রাতে রাজধানী তেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, মালেক চাকরি দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। যারা কম শিক্ষিত তাদের প্রয়োজনীয় কাগজ, জাল সনদ, সিল সহ বিভিন্ন জিনিস সরবরাহ করে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাতো মালেক। জালিয়াতি করে মালেক অন্তত 50 কোটি টাকার সম্পদ গড়েছে বলে জানায় র্যাব। 2004 সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে চাকরি নেয় মালেক। পরে অনিয়মের অভিযোগে 2015 সালে সেখান থেকে চাকরি হারান আব্দুল মালেক। এতিম কোঠা, আনসার কোঠা, এসব কোঠায় কিন্তু চাকরি হয়। এই কোঠাগুলোকে টার্গেট করে এবং এই কোঠার সে সার্টিফিকেট, জাল সার্টিফিকেট তৈরি করার মাধ্যমে প্রথমে একটা বিপুল পরিমাণ টাকা যাদের চাকরি দেবে তাদের মনে করেন 100 জনের কাছ থেকে টাকা সে গচ্ছিত রাখে। যারা টাকা দিতে পারে না, এলাকার লোক হলে তাদের জমির দলিল বন্ধক রাখে। ব্রাহ্মণবাড়িয়া করোনায় ক্ষতিগ্রস্ত নানা শ্রেণী পেশার 1000 পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে জেলা প্রশাসক হায়াতুল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি এই উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার উপস্থিত ছিলেন। আমরা আজকে মানবিক সহায়তা কর্মসূচি প্রধান মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে মানবিক খাদ্য সহায়তা কার্যক্রম। ভোলার তজুমুদ্দিনে করোনায় ক্ষতিগ্রস্ত 7000 অতি দরিদ্র ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার শম্ভুপুর, চাঁদপুর ও চাচড়া ইউনিয়নের দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তার খাদ্য সামগ্রী তুলে দেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরনবী চৌধুরী শাওন। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে স্পাইওয়্যার প্যাগাসাস ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়ি পাতার ঘটনা ফাঁস হয়েছে। প্যাগাসাস একটি বিশেষ ধরনের ম্যালওয়্যার বা ভাইরাস, যার মাধ্যমে আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনের সব তথ্য রেকর্ড করা সম্ভব। এই ম্যালওয়্যার ফোন ব্যবহারকারীর অজ্ঞাতেই মাইক্রোফোন চালু করে দেয়। মার্জিয়া মানান জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি ইসরায়েল স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়ি পাতার ঘটনা ফাঁস হয়েছে। পেগাসাস হলো একটি বিশেষ ধরনের ম্যালওয়্যার বা ভাইরাস, যার মাধ্যমে আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনের সব মেসেজ, ছবি, ইমেল, কল রেকর্ড বের করা যায়। এই ম্যালওয়্যার ফোন ব্যবহারকারীর অজ্ঞাতেই মাইক্রোফোন চালু করে দেয়। ধারণা করা হচ্ছে 2016 সাল থেকে ইসরায়েলি কোম্পানি এনএসওর গ্রাহকরা এসব নম্বরে আড়ি পেতেছে। প্যারিস ভিত্তিক অলাভজনক সংবাদ সংস্থা ফরবিডেন স্টোরিজ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রথম এমন 50,000-এর বেশি ফোন নম্বরের একটি তালিকা হাতে পায়। পরে তা অন্যান্য সংবাদ মাধ্যমকে জানায়।
গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ফাঁস হওয়া তালিকায় কাদের নাম্বার রয়েছে তা ভবিষ্যতে প্রকাশ করা হবে। এই ব্যক্তিদের মধ্যে শত শত ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহী, মানবাধিকার কর্মী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরাও রয়েছেন। ফাঁস হওয়া তালিকায় থাকা নম্বর ব্যবহার করা হতো এমন স্বল্প সংখ্যক কিছু মোবাইল ফোনের ফরেনসিক বিশ্লেষণ করে দেখা গেছে অর্ধেকের বেশি ফোনেই পেগাসাস স্পায়ার ব্যবহার করে নজরদারি চালানো হয়েছে। তবে ইসরায়েলি কোম্পানি এনএসও এক বিবৃতিতে বলেছে, তালিকায় যে 50,000 ফোন নম্বরের কথা বলা হচ্ছে সেটা অতিরঞ্জিত। তারা 40টি দেশে শুধু সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছে এই স্পায়ার বিক্রি করেছে। মার্জিয়া মান্নান, মাই টিভি। এর সঙ্গে শেষ করছি সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সীমিত পরিসরে পালিত হচ্ছে পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান, মোনাজাতে মুসলিম উম্মার শান্তি কামনা। দেশে করোনায় রেকর্ড 231 জনের মৃত্যু, শনাক্ত 13,321 জন। কেন্দ্রে এসে টিকা নিলেন খালেদা জিয়া, 4 দিন বন্ধ টিকা কার্যক্রম। মিলছে না ট্রেনের টিকিট, মহাসড়কের যানজটে বাসের শিডিউল বিপর্যয়, লঞ্চে উপচে পড়া ভিড়, ঈদযাত্রা যাত্রীদের দুর্ভোগ চরমে। শেষ মুহূর্তে জমজমাট রাজধানীর পশুর হাট, ছোট গরুর বিক্রি বাড়লেও বড় গরুতে আগ্রহ কম ক্রেতার, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla, twitter/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরশিদা। প্রিয় দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।